মিস আপনার মিউট করা। ম্যাম আপনি মিউট হয়ে আছেন। এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, ইন্টারনেট গিয়েছিল, বুঝতে পারছো? এই আসলে টেকনিক্যাল প্রবলেমের উপর আমাদের কোনো হাতই থাকে না। আমি কত মানে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, কিন্তু স্ক্রিন শেয়ার করি, সময় নষ্ট করা যাবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছো ভারতীয় কাউন্সিল অ্যাক্টের বৈশিষ্ট্য দেওয়া আছে। জি মিস। আচ্ছা, আমরা 3 নম্বর পয়েন্টটা পড়লাম যে প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি হয়। মূলত কেন্দ্রীয় পরিষদও বৃদ্ধি হয়, প্রাদেশিক পরিষদও বৃদ্ধি হয়। আচ্ছা, তারপর প্রাদেশিক পরিষদের সদস্যদের কিভাবে নির্বাচন করা হয়? আমরা দেখেছি যে আইন পরিষদে নির্বাচিত মনোনীত 5 জন করে 10 জন ছিল। আর প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে সবগুলা পরিষদে জেলা বোর্ড, পৌরসভা, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী, শিল্পপতিদের যে সংগঠনগুলো থাকে, অর্থাৎ সমাজের উচ্চ স্তরের যে মানুষরা, জেলা বোর্ড, পৌরসভা, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী, শিল্পপতিদের সংগঠন, এরা বেসরকারি সদস্যদের নাম সুপারিশ করে দিতেন। এই সুপারিশের ভিত্তিতে গভর্নর তার পছন্দ মতো ব্যক্তিকে নিয়ে নিতেন। অর্থাৎ এটাও কিন্তু মনোনীত ব্যবস্থা। অর্থাৎ প্রাদেশিক পরিষদের যে সদস্যরা ছিল এরা কিন্তু মনোনীত ছিল। এরপর হচ্ছে প্রাদেশিক পরিষদের ক্ষমতা পূর্বের থেকে বৃদ্ধি করা হয়। অর্থাৎ 1861 সালে যা ক্ষমতা ছিল প্রাদেশিক পরিষদের ক্ষমতা তার থেকে বৃদ্ধি করা হয় এইভাবে যে এখন থেকে প্রাদেশিক আইন পরিষদে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, বাজেটের সমালোচনা করার সুযোগ দেওয়া হবে। যদিও সদস্যদের বাজেটের উপর অতিরিক্ত প্রশ্ন তোলার বাজেটের ভোট দেওয়ার অধিকার তারা পায়নি, তবে তারা প্রশ্ন করতে পারবে। অর্থাৎ যে বাজেট যে প্রণয়ন করবে যে মন্ত্রী বা ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ, তাকে তারা প্রশ্ন করতে পারবে, কিন্তু তারা বাতিল করতে পারবে না, কিন্তু প্রশ্ন করতে পারবে। এই অধিকারটা দেয়া হলো। তারপর হচ্ছে নিয়মিত বেসরকারি সদস্য। এই আইনে কেন্দ্রীয় পরিষদে অতিরিক্ত সদস্যদের মধ্যে 6 জনের বেশি সরকারি কর্মকর্তা হবে না বলে স্থির করা হয়। 6 জনের বেশি সরকারি কর্মকর্তা হবে না, এমনটা স্থির করা হয়। আর হচ্ছে নিয়মিত এরপর যে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যাটা তো আমরা আগেই পেয়েছি, তার মানে ডাবল দিয়ে ফেলেছি। জবাবদিহিতা। 1892 সালের আইন অনুসারে জনস্বার্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে এই যে যারা কিনা মনোনীত বা নির্বাচিত হয়ে আসতো, এই ক্যান্ডিডেটরা সরকারকে জবাবদিহিতা করতে মানে বাধ্য থাকতো, যে তাদেরকে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। অর্থাৎ জনসংক্রান্ত যে কোনো বিষয়ে আইন পরিষদগুলোতে শাসন বিভাগ সরকারকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারতো। অর্থাৎ যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে না, এগুলো খুব সব সীমিত আকারে, কোনোটাই খুব বেশি ভাবে একদম প্রপারলি ইউজ হবে তা না, সীমিত আকারে মাত্র শুরু করেছে। ভবিষ্যতে এই ক্ষমতাটা আরো বাড়ানো হবে, আমরা সেটা দেখব। আচ্ছা, এই কাউন্সিল অ্যাক্টে যে মিস আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে না? আমি তো এখন একদম কাছ থেকে বলছি। মিস আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি একটু তোমার ভলিউমটা বাড়ায় নাও, ঠিক আছে? আচ্ছা, দেখো বৈশিষ্ট্য, এটা হচ্ছে কাউন্সিল অ্যাক্টের যে গঠনটা। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেই গঠনটা দেখো, যে কেন্দ্রীয় আইন পরিষদের গঠনটা কেমন হবে। এই অ্যাক্টের বিধান অনুযায়ী গভর্নর জেনারেল আইন পরিষদের অতিরিক্ত সদস্য সংখ্যা ন্যূনতম 10 জন, অর্থাৎ কমপক্ষে 16, আর সবচেয়ে বেশি ঊর্ধ্বে 16 জন। মানে 16 জনের বেশি হতে পারবে না, 10 এর কম হতে পারবে না। সদস্যগণ সেক্রেটারি অফ স্টেটের অনুমোদন ক্রমে মনোনীত হতে পারবেন। আরো বিধান রাখা হয় যে অতিরিক্ত সদস্যের মধ্যে 2/5 সদস্য হবেন বেসরকারি, ও তারা সীমিত নির্বাচনের ভিত্তিতে নির্বাচিত হওয়ার পর সরকার কর্তৃক মনোনীত হবেন। আচ্ছা, এই যে এত ভেজাল করছে, এগুলো কি তোমাদের মনে থাকবে? আমার মনে হয় না তোমাদের মনে থাকবে। এত ডিটেইলস, যেহেতু প্রশ্নটা একটু কম লেস ইম্পর্টেন্ট, আমরা আসলে পরীক্ষায় সবসময় 1909, 19, 35 আসতে দেখি, তো 92 সাল তো পরীক্ষায় আসে না। তো এটারে এত জটিল করে না পড়ে সহজ করে ফেলো। হ্যাঁ, সহজ করে পড়ো, এত জটিলে যাওয়ার দরকার নেই। এত এত সদস্য মনে থাকবে না তো। সহজ করে যেটা বললাম, যে আগের যে বৈশিষ্ট্যগুলো দিলাম, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো, তাহলেই হবে। যে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়, 5 জন বেসরকারি, 5 জন মনোনীত, 5 জন নির্বাচিত, এরকম করে যে পড়ালাম সেটা মনে রেখে দিও। হ্যাঁ, আর এটা অনেক ডিটেলসে লেখছি আমি, যদি কাজে লাগে। কিন্তু আমার মনে হয় যে এত ডিটেলস পড়বা ঠিকই, পরীক্ষার হলে আবার ভুলেও যাবা। আমরা ভারতীয় কাউন্সিল অ্যাক্টের 1892 সালের যে গুরুত্বগুলা, সেই গুরুত্বগুলা দেখি। গুরুত্বগুলো বইয়ে কিন্তু সুন্দর করে পয়েন্টস দেওয়া আছে। প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার সূচনা আমরা দেখেছি 1861 সালেও কিন্তু প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা শুরু হয়। তো এই আইনের মাধ্যমে সেই আগের যে ব্যবস্থাটা প্রবর্তিত হয়েছে ওটা আরেকটু পাকাপোক্ত হয়।
তো 1892 সালে পরিষদ আইনকে ভারতে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার এখানে বলছে প্রাথমিক ধাপ। তো প্রাথমিক ধাপই আমরা ধরি। তো এটা কিন্তু শুরু হয়েছে 61 সালে। তারপরেও এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, কারণ এখনো কিন্তু প্রকৃত অর্থে যে সকল জনগণের অংশগ্রহণে যে নির্বাচন হয় সেই নির্বাচন কিন্তু এখনো শুরু হয় নাই। এখন হচ্ছে 5-10 জন লোককে মনোনীত করে দেওয়া হয়, সেই লোকদের থেকে নির্বাচন করে নিচ্ছে। এই জন্য এটা হচ্ছে সীমিত আকারে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার সূচনা। তো এখানে এই আইনে বলা হয় যে গোপাল কৃষ্ণ গোখলে, আশুতোষ মুখার্জি, রাসবিহারী ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এরকম প্রমুখ প্রতিভাবান ভারতীয় রাজনৈতিক ভাইসরয়ের আইন পরিষদে যোগ দেওয়ার সুযোগ পান। তো যোগ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি না যে কারা নির্বাচিত করে দেয়? উচ্চ স্তরের মানুষজন, হ্যাঁ, এই যে জেলা আইনসভা বোর্ড, তারপর পেশাজীবী শ্রেণী, জমিদার, ঠিক না? এরা কিন্তু সাধারণ মানুষের কিন্তু এখনো সুযোগ সৃষ্টি হয় নাই। তো এটা সীমিত আকারে জনগণের অংশগ্রহণের সুযোগ তৈরি করলো। দ্বিতীয়ত নির্বাচন নীতির স্বীকৃতি। আগেরবার আমরা সবকিছুই মনোনীত পেয়েছিলাম, এবার আমরা নির্বাচন পেয়েছি, কিছুটা নির্বাচন, মাত্র 5 জনকে আমরা নির্বাচিত হতে দেখেছি। এই আইনের মাধ্যমে সাংবিধানিক ইতিহাসে নির্বাচন নীতি প্রথমবারের মতো স্বীকৃতি লাভ করে। 1861 সালে যারা ছিল তারা কিন্তু সবাই মনোনীত। ওই মনোনীত ব্যক্তিদের থেকে নির্বাচিত করতো, মানে হচ্ছে ভাইসরয় বা লর্ড গভর্নর জেনারেল চুজ করে নিতেন, এরকম নির্বাচন। জনগণের ভোটে নির্বাচন এই ব্যাপারটা ছিল না। তবে 92 সালে নির্বাচনের নীতি স্বীকৃত হয়, অর্থাৎ জনগণ বলতে ওই উচ্চ স্তরের জনগণের ভোটে নির্বাচিত হয়। আইনসভার আর্থিক ক্ষমতা বৃদ্ধি করা হয় 1892 সালে। এখানে আইনসভা কর্তৃক যে বাজেট প্রণীত হয় সে বাজেটে প্রশ্ন উত্থাপন করা, সমালোচনা করা, এই ধরনের সুযোগ দেয়া হয়, যাতে করে সরকার তাদের ভুল ভ্রান্তি দূর করে বা জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে মিল রেখে নতুন আইন প্রণয়ন করতে পারে। তারপর হচ্ছে সদস্য সংখ্যা বৃদ্ধি। কেন্দ্রীয় আর প্রাদেশিক আইন পরিষদ আমরা তো দেখেছি, দুইটা আইন পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার, ওই যে সমালোচনা করার সুযোগ, এটার সাথে এটা প্রায় একই রকম। যে যে কোনো ধরনের প্রস্তাব যখন উত্থাপন করা হবে আইন সংক্রান্ত, সেটা অর্থ সংক্রান্ত হোক না কেন, তো সেখানে চাইলে এই যে যারা কিনা মনোনীত ব্যক্তি হয়ে শাসন বিভাগে যোগদান করেছে এরা চাইলে সে সম্পর্কে প্রশ্নও জিজ্ঞাসা করতে পারতো, সমালোচনাও করতে পারতো। আর সবশেষে হচ্ছে সংসদীয় পদ্ধতির সূচনা। আমরা সংসদীয় পদ্ধতি বলতে কি বুঝি বলতো? আমরা তো সরকার কাঠামো এখনো পড়ি নাই। সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কি তোমরা কিছু বুঝো বা তোমরা পূর্বে কি পড়েছো? 9-এ কিন্তু ছিল। না ম্যাম। আচ্ছা, ক্লাস 9-এ ছিল। তারপর আমি একটু রিপিট করি। সংসদীয় সরকার ব্যবস্থা এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেটা হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগের মধ্যে জবাবদিহিতার সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়। আমরা জানি যে আমাদের সরকার কাঠামোতে বা সরকারের 3টা বিভাগ থাকে, তাই না? আইন, শাসন আর বিচার বিভাগ। তো আইন বিভাগ, শাসন বিভাগ আর হ্যাঁ, বিচার বিভাগ। এই 3টা বিভাগের মধ্যে বিচার বিভাগে আমরা সাইডে রেখে দিলাম, আপাতত দরকার নাই। আইন বিভাগ আর শাসন বিভাগ এই দুইটা। ধরে নাও আমাদের আইন বিভাগ হচ্ছে আমাদের জাতীয় সংসদ, হ্যাঁ, যারা কিনা প্রতি বছর 5 বছর পর পর নির্বাচিত হয়ে 350 জন সদস্য আছে, এরা নির্বাচিত হয়ে আসে। আর আমাদের 50 শাসন জন বিভাগ নারী হচ্ছে, আর হ্যাঁ, 50 জন নারী হচ্ছে 300 সংরক্ষিত, তবে তারাও নির্বাচিত হয়ে আসে। নারীদের মধ্যে তারা নির্বাচিত জি। হয়ে আসে, এই জন্য এটা সংরক্ষিত। আর হচ্ছে আমাদের শাসন বিভাগ হচ্ছে এই যে যারা 350 জন নির্বাচিত হয়ে আসছে, এদের থেকে আমাদের যিনি প্রধানমন্ত্রী হন, আমাদের নিয়ম হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সেই প্রধানমন্ত্রী হবেন। তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতা যদি শেখ হাসিনা হন, তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন, এটাই নিয়ম। তো এখন উনি পছন্দ করে ব্যক্তিদেরকে মন্ত্রী বানাবেন, তার মনোনীত ব্যক্তিদেরকে নিয়ে তিনি একটি মন্ত্রিসভা গঠন করবেন। এই হলো আমাদের শাসন বিভাগ। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে আইন বিভাগের যে 350 জন সদস্য আছে, যারা কিনা এমপিরা ওই যারা কিনা মন্ত্রী আছে তাদেরকে প্রশ্ন করতে পারবে, জবাবদিহিতা আদায় করতে পারবে যে আপনি আমার এলাকায় কোন ধরনের উন্নয়ন করেছেন, বা আমার এলাকায় ধরো রাস্তাঘাট ভেঙে গেছে, আমার এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে, আমাকে বরাদ্দ দেয়া হোক, বা সরকারের সমালোচনা করা, এই যে প্রশ্ন জিজ্ঞাসা করে না যে আইনসভার সদস্যরা, এই এই যে মানে জবাবদিহিতা আদায় করা, এই জবাবদিহিতার সম্পর্কটাকে বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যদেরকে তাদের সব কাজের জন্য আইন বিভাগের সদস্যদের কাছে জবাবদিহিতা করতে হয়। আর এটার ঠিক বিপরীত যে ব্যবস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, সেখানে এটা নাই, সেখানে জবাবদিহিতার কোনো ব্যাপার নাই। সেখানে শাসন বিভাগকে কখনো তার কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করতে হয় না। ট্রাম্পকে কিন্তু তার কাজের জন্য তাদের যে মার্কিন যে আইনসভা কংগ্রেস, তাতে জবাবদিহিতা করতে হতো না। হ্যাঁ, কিন্তু অন্য প্রসেস আছে, কিন্তু এখানে যে পার্লামেন্টারি সিস্টেমে যে শাসন বিভাগকে আইনসভার কাছে জবাব দিতে হয়, এই সিস্টেমটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নাই।
তো এই সিস্টেমটা পার্লামেন্টারি সিস্টেম যেটা সংসদীয় পদ্ধতি সেটা সূচনা হলো 1892 সালের মাধ্যমে, যার জন্য এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই আমাদের পয়েন্টস গুলা হয়ে গেল, পরের স্লাইডে যাই। আচ্ছা, আমাদের কি মুসলিম লীগ আগে বইয়ে নাকি 1909 সাল? সিরিয়ালে তো 1906 কংগ্রেস আসার কথা। আমি কংগ্রেসে চলে যাই, স্লাইড একটু উল্টাপাল্টা হয়েছে, কালকে সময় কম ছিল, আমি এটা পরে আলোচনা করব, যেহেতু আমরা ধারাবাহিকভাবে যেতে চাই। ধারাবাহিকভাবে যেতে চাইলে আমাদেরকে এখন 1885 সালে যেতে হবে। আমি 1885 সালে যাই, একটু সাজানো দরকার ছিল, সাজাইতে পারি নাই, সময় ছিল না। হ্যাঁ, এই তো এসে পড়ছি আমরা 85 সালে, 1885 সালে। দেখো, ব্রিটিশ ভারতে কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না, তা বলছি না আমরা। অল্প কিছু ছোট ছোট রাজনৈতিক দল ছিল, সেগুলো আঞ্চলিক। জাতীয় পর্যায়ে কোনো জাতীয় ভিত্তিক রাজনৈতিক দল ছিল না। 19বিংশ শতাব্দীর গোড়া থেকে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে রাজনৈতিক সমিতি গঠনের সূত্রপাত হয়। ভারতবাসী মনে করে যে রাজনৈতিক চেতনা সৃষ্টিতে রাজনৈতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় নেতৃবৃন্দের মধ্যে রাজা রামমোহন রায় সবচেয়ে প্রথম রাজনৈতিক সংস্কারের বিষয়ে আন্দোলন প্রবর্তন করেন। এজন্য তাকে ভারতের সংগঠিত রাজনৈতিক দলের জনক বলা হয়। এই ইনফরমেশনটা আমার মনে হয় তোমরা আগে জানতে না। ভারতের সংগঠিত রাজনৈতিক দলের জনক হচ্ছে রাজা রামমোহন রায়। সে সময় বিভিন্ন নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা। 19 শতকে ভারতে বিভিন্ন দল ও সমিতি গড়ে ওঠে। এই ছোট ছোট সমিতিগুলো একত্রিত হয়ে কিন্তু পরবর্তীতে এই ছোট সমিতির সদস্যরাই কিন্তু পরবর্তী ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করে। জাতীয় কংগ্রেস গঠনের পটভূমিটা দেখো, ভারতে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহটা হয়েছিল এই জন্য যে আমরা যারা জনগণ, ব্রিটিশ ভারতের জনগণ, তারা তাদের সমস্যাগুলা উত্থাপন করার জন্য কোনো প্ল্যাটফর্ম ছিল না। যে তারা যে গভর্নর জেনারেলকে গিয়ে বলবে আমাদের এটাতে আপত্তি আছে, আমাদের এখানে সমস্যা আছে, বা প্রত্যক্ষ যে কারণটা সেটা তো তোমরা জানো, যে একটা রাইফেলকে নিয়ে প্রত্যক্ষ কারণটা ছিল যে সিপাহী বিদ্রোহের সময় ওই যে একটা রাইফেল যেটার কার্তুজ ছিল মুসলমানরা, রাইফেল হ্যাঁ এনফিল্ড রাইফেল, যেটার কার্তুজ মুসলমানদেরকে বলা হলো যে মুখ দিয়ে কার্তুজটা কাটা হচ্ছে হতো। শুকরের মাংস দিয়ে, যেটা মুসলমানদের শুকরের জন্য মাংস হারাম। আর আর গরুর মাংস সেটা হ্যাঁ। হিন্দুদের জন্য হারাম। ফলে দুই সম্প্রদায়ের সেনাবাহিনীর আছে। মানুষজনই কিন্তু তাদের অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়। এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কারণ ছিল। আর পরোক্ষ আরো অনেক কারণ ছিল। এই যে দুর্ভিক্ষ টির্ভিক্ষ হয়েছে এবং প্রতিটা অংশে মানুষের মধ্যে যে ক্ষোভ, অর্থাৎ 1857 মানে কিন্তু 100 বছর হয়ে গেছে। এই 100 বছরে যে অবিচার, অনিয়ম, এই ক্ষোভটা যেহেতু কোনো রাজনৈতিক দল নাই, তার জন্য সরকারের সাথে ডিল করার মতো কেউ নাই, এমতো অবস্থায় তারা বাধ্য হয় বিপ্লব বা বিদ্রোহের পথ নিতে, এবং বিদ্রোহের পথ নিয়েছে জন্যই কিন্তু পরবর্তীতে ক্ষমতা হস্তান্তর করে পার্লামেন্টকে দিয়ে দেওয়া হয়। তো একজন ব্রিটিশ প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, যিনি রিটায়ার্ড হয়ে গিয়েছেন, তিনি ভাবলেন ভারতীয়রা কিন্তু আবারও বিদ্রোহ করতে পারে, কারণ তাদের আশা আকাঙ্ক্ষা গুলা সরকারের সামনে তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম নাই। তো সেই লোকটা চিন্তা করলো যে না, আমরা একটা রাজনৈতিক দল গঠন করতে পারি, যে রাজনৈতিক দলটা গঠন করলে আর এইসব বিপ্লব টিপ্লব হবে না, এই রাজনৈতিক দলই সরকারের সাথে সব যাবতীয় আলাপ আলোচনা ডিল করবে। তো পটভূমিটা এইখান থেকে শুরু। পটভূমিটা দেখো, 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে সৃষ্ট ভারতীয় জাতীয়তা ও রাজনৈতিক সচেতনতা বোধ, অর্থাৎ সে সময়ে কিছু মানুষ যারা শিক্ষিত হয়ে আসছিল তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হলো, এবং যেহেতু তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা প্রয়োজন মনে করলো যে আমাদের একটা দল দরকার। এই দলের চিন্তা থেকে 1875 সালে একটা দল হয়, সেটা হচ্ছে ইন্ডিয়া লীগ। হ্যাঁ, ইন্ডিয়া লীগ হয় 1875 সালে। তোমাদের বইয়ে অনেক ডিটেইলস সুন্দর করে আলোচনা করা হয়েছে। এই যে বিভিন্ন মানুষ কিন্তু 1892 সালে হিউম ভারত ছেড়ে চলে যাবার পর রানা ডে, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, এরা আবেদন নিবেদন করতেই থাকে এই কংগ্রেসের কার্যক্রম নিয়ে। এটা হচ্ছে বিকাশ ধারা। ও আচ্ছা, আমি পটভূমিতে যাই। 1878 সালে লর্ড লিটনের শাসনামলে দেশীয় সংবাদপত্র কণ্ঠরোধ করার জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, লাইসেন্স অ্যাক্ট বা কালা কানুন পাস করা হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি সেটা বলি। এটা এমন একটা আইন যার মাধ্যমে সরকারের সংবাদপত্রের যে সাংবাদিকরা, তারা স্বাধীনভাবে কোনো সংবাদ প্রচার করতে পারবে না। তাদের যদি কোনো সংবাদ সরকারের এগেইনস্টে যায়, তো সেগুলি বাতিল করা দেওয়া হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো। এরকম একটা কালা কানুন ছিল হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট।
তো সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে ভারতীয় জনগণ এর তীব্র বিরোধিতা জানায়। 1883 সালে ইলবার্ট বিল পাস হয়। ইলবার্ট বিল আরেকটা হচ্ছে নিন্দিত আইন, কারণ ইলবার্ট বিলের মাধ্যমে, এই যে দেখো এখানে 1883 সালে ইলবার্ট বিল হয়। ইলবার্ট বিলে এরকম ছিল যে এর আগে ভারতীয় যারা বিচারক হতো তারা ইউরোপীয় যারা সাদা চামড়ার মানুষ তাদেরও বিচার করতে পারতো, কিন্তু ইলবার্ট বিলে বলে দেওয়া হলো যে এখন থেকে ভারতীয় যারা আছে, ভারতীয় বিচারক, এরা সাদা চামড়ার মানুষদের বিচার করতে পারবে না, এরা শুধু দেশীয়দের বিচার করতে পারবে। তাহলে তুমি যদি তোমার বিচার বিভাগকে এরকম পার্শিয়াল করে দাও তাহলে কি তুমি সুবিচার পাবা? তাহলে তো তুমি সুবিচার পাবা না। তো এই ইলবার্ট আইনের বিরুদ্ধে তখন জনগণ খেপে যায়, ইলবার্ট বিলের বিরুদ্ধে। তো জনগণের অসন্তোষ ঘৃণা আরো বৃদ্ধি পেতে থাকে, যে ইলবার্ট বিলের পরে আরো অসন্তোষ ঘৃণা বৃদ্ধি পেতে থাকে। তখন দমন নীতি প্রয়োগের পাশাপাশি ভারতীয় জনগণের এই গণবিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে পরিচালনা দমনের জন্য সুচতুর ব্রিটিশ সরকার নতুন পদ্ধতি অবলম্বন করেন। এটা সুচতুর হোক যাই হোক, এটা কিন্তু একটা ভালো উদ্যোগ ছিল। অ্যালান অক্টোভিয়ান হিউমের কথা বলছিলাম, যিনি কিনা ওই যে ব্রিটিশ যে রিটায়ার্ড একজন আর্মড অফিসার, তিনি একজন প্রাক্তন আমলা ছিলেন, বড়লাট লর্ড ডাফরিন। সে সময় বড়লাট বলতে কাকে বোঝায় সেটা জানো? বড়লাট কাদেরকে বলা হতো? গভর্নর জেনারেল, যিনি যারা হচ্ছে গভর্নর জেনারেল, অর্থাৎ পুরো ভারতীয় উপমহাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে পাঠানো হতো, সেই একজন হচ্ছে গভর্নর জেনারেল। আর প্রতিটা প্রদেশে একজন করে গভর্নর থাকতো, প্রতিটা প্রদেশে একজন গভর্নর, আর সবার উপরে একজন গভর্নর জেনারেল। তো গভর্নর জেনারেল হচ্ছে বড় লাট, আর গভর্নর হচ্ছে ছোট লাট। বুঝতে পারছো? ছোট লাট বড় লাট নিয়ে কত কথা হয় না, লাট সাহেবের মেয়ে, ওই শব্দ থেকে আসছে লাট সাহেব। আচ্ছা, তো কি বলছিলাম? হ্যাঁ, তারপর বড়লাট লর্ড ডাফরিনকে তিনি প্রস্তাবটা দেন ভারতীয় জনগণের আসন্ন গণবিদ্রোহ থেকে বাঁচার জন্য। তিনি পরামর্শ দেন যে আমাদের একটা রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন। তো এই সময় ভারতীয় শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীও রাজনৈতিক সংগঠন তৈরি করবার জন্য চেষ্টা চালাচ্ছিল। এভাবে হিউমের উদ্যোগে লর্ড ডাফরিনের সমর্থনে 1885 ডিসেম্বর বোম্বাই শহরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। তো জাতীয় কংগ্রেসটা যে প্রতিষ্ঠিত হয়েছে তার আগে একটা সম্মেলন হয়েছে, দেখো এখানে 1883 সালে কলকাতার আলবার্টে একটা জাতীয় সম্মেলন হয়। এই জাতীয় সম্মেলনের বিষয়বস্তুগুলো দেখো, এখানে বলা হয় যে শিল্প কারিগরি শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করা হয়, ভারতীয় জনগণকে যেন আরো বেশি কর্মসংস্থান দেওয়া হয়, এই জন্য বৃহত্তর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, বিচার ব্যবস্থা পৃথকীকরণ করতে হবে। তার মানে ওই যে ইলবার্ট বিলের মাধ্যমে বিচারকদের ক্ষমতা সীমিত করে দেওয়া হয়েছে, এটা যেন না থাকে, এই জন্য বিচার ব্যবস্থা পৃথকীকরণ করতে হবে যাতে শাসন বিভাগ হস্তক্ষেপ করতে না পারে। তারপর প্রতিনিধিত্বমূলক সরকার গঠন, অর্থাৎ সরকার এমন হবে যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে। আচ্ছা, এই হলো। আর এরপরেরটা হচ্ছে 1884 সালে একটা রাজনৈতিক দল হয় ছোট পরিসরে, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। 1885 সালে ডিসেম্বরে আরো একটা জাতীয় সম্মেলন হয়। এই সম্মেলনের বিষয়বস্তু ছিল সিভিল সার্ভিসে পরীক্ষার সংস্কার। অর্থাৎ এর আগে হয়েছিল কি, সিভিল সার্ভিসে যারা পরীক্ষা দিত তাদের বয়স 21 হতে হতো। এখন বলো তো, আমরা যে বিসিএস পরীক্ষা দিই আমাদের বয়স সীমা হচ্ছে 30 বছর, 30-এর মধ্যে দিতে হবে, আর শুরু হয় হচ্ছে 21 বছর। তো এটা তখন 21 ছিল না, তখন ছিল 18 বছর। এত কম বয়সে কিন্তু একটা মানুষ এই যে সিভিল সার্ভিসে জয়েন করার মতো যে পড়াশোনা সেটা শেষ করতে পারতো না, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত পরীক্ষাটা হচ্ছে ইংল্যান্ডে। তো ভারতীয়রা তো কুসংস্কারে বিশ্বাসী, সমুদ্র পথে যাত্রা করাটা হিন্দুরা অশুভ মনে করে, যার জন্য তারা কিন্তু ইউরোপে যেতে চাইতো না। দেখা যেত যে বাবা মা যেতে দিচ্ছে না পরীক্ষা দেওয়ার জন্য। তাছাড়া তখন তো প্লেন ছিল না, জাহাজে করে যেতে হতো, জাহাজে করে এত দূর যায় পরীক্ষা দিবে, এইটার কারণে বেশিরভাগ ভারতীয়রা পরীক্ষাই দিতে পারতো না। তো এই ব্যাপারটা সম্পর্কে কিছু সংস্কারের প্রয়োজন ছিল, যে বয়স 18 না দিয়ে 21 দেওয়া হোক এবং পরীক্ষাটা ভারতে হোক, এরকম কতগুলা দাবি তুলে ধরা হয় এই জাতীয় সম্মেলনে। দ্বিতীয়ত, একযোগে ইংল্যান্ড ভারতে পরীক্ষা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, অস্ত্র আইন রহিতকরণ, এবং চতুর্থত বিচার শাসন বিভাগ পৃথকীকরণ। পঞ্চম হচ্ছে সামরিক এবং সাধারণ প্রশাসন বিভাগের ব্যয়ভার কমানো। হ্যাঁ, এই যে